ডন। হ্যালো, আমার কথা কি ঠিকঠাক শোনা যায়? কি কিছু বলে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো? আমাকে দেখতে পাচ্ছে না, তাই মনে হয় কিছু বলে না। আচ্ছা, আচ্ছা, ভলিউম নাকি একটু লো? এটা আর একটু উপরে উপরে লাগাও। এখানে দাও। হ্যালো, এখন এখন ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আর দেরি না করি, ক্লাস রেকর্ড তো থাকেই, রেকর্ড থেকে পরে যারা জয়েন হও নাই তারা দেখে নিতে পারবা। আচ্ছা, আজকে ক্লাস শুরু করি তাহলে। আচ্ছা, আমাদের ইংলিশ বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা ওপিনিয়ন ম্যাটার্স, এই চ্যাপ্টারটার আজকে লাস্ট ক্লাস। তো এই চ্যাপ্টারের উপর আগে আমরা কয়টা ক্লাস করছি? তিনটা ক্লাস করে আসছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এখন একটু যদি সামনের দিকে যাই, আজকে আমরা কি পড়বো? আচ্ছা, তা আমাদের এই চ্যাপ্টারে যে সেকশন গুলো ছিল, রেকর্ড অন করছো? আচ্ছা, এই চ্যাপ্টারের যে সেকশন গুলো ছিল এগুলা কিন্তু আমি শুরু থেকে একবার বলছি যে এগুলা সিরিয়ালে নাই। আহ সিরিয়ালি কেন নাই, এটা হচ্ছে আজকের লেকচারটা দেখলে বুঝতে পারবা। কারণ তারা একটু, আচ্ছা, এই যে 1 নাম্বার যে সেকশনটা 1.1.1, এই যে সেকশনটা তোমরা বই খুললেই দেখবা যে ডেসক্রাইবিং ইলাস্ট্রেশনস, মানে কিছু হচ্ছে ছবি দেয়া আছে। এই ছবিটা দেখে কি করতে হবে? ছবিটা দেখে হচ্ছে তোমার কি লিখতে হবে? ফ্যাক্ট লিখতে হবে, আর হচ্ছে ওপিনিয়ন লিখতে হবে। তো এখন আমি যদি ফ্যাক্ট কি সেটাই না জানি, ওপিনিয়ন কি সেটাই না জানি, আমি কিভাবে একটা ছবি দেখে মানে ফ্যাক্ট বেস একটা প্যাসেজ লিখতে পারবো বা ওপিনিয়ন বেস প্যাসেজ লিখতে পারবো? এই জন্য আমি এই পয়েন্টটাকে একদম সবার শেষে রাখছি। আর এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট সেকশন। এটা হচ্ছে কি, কিভাবে মানে তারা হচ্ছে কিছু টপিক দিয়ে দিছে বইয়ের মধ্যে, যে এই টপিক গুলোর উপর তোমার কি করতে হবে? ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে হবে, আর হচ্ছে ওপিনিয়ন বেস প্যাসেজ লিখতে হবে। আচ্ছা, তো আজকে মেইনলি হচ্ছে আমরা এখানে আগের আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে ডিটেইলে পড়ে আসছি, ফ্যাক্ট কি ওপিনিয়ন কি এগুলো পড়ে আসছি। আজকে মেইনলি দেখবো কিভাবে হচ্ছে একটা প্যাসেজ লিখতে হয়। তো আজকের ক্লাসটাতে আমি জাস্ট মোটামুটি ধারণা দিব যে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় বা প্যাসেজ লিখতে হয়। তো এটা আজকেই শেষ হবে না, অন্যান্য ক্লাসগুলোতেও একটু একটু করে মানে পড়াতে হবে, কারণ একদিনে আসলে একটা প্যারাগ্রাফ রাইটিং শেখানো সম্ভব না। কারণ এর মধ্যে অনেক গ্রামাটিক্যাল ব্যাপার থাকে আর অন্যান্য অনেক কিছু থাকে, তা তো আমি একদিনে শেষ করতে পারবো না। আচ্ছা, এখন এই যে স্লাইডটা এখানে যদি দেখো, এখানে হচ্ছে একদম আমরা আগের তিনটা ক্লাসে কি কি পড়ে আসছি সেগুলো একটু যদি আমি রিকল করে দিই। ফার্স্টে কি পড়ে আসছি আমরা? ফ্যাক্ট পড়ে আসছি। তারপরে হোয়াট ইজ ওপিনিয়ন, ওপিনিয়ন পড়ে আসছি। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন্স, মানে হচ্ছে ফ্যাক্ট আর ওপিনিয়নের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা পড়ে আসছি। তারপর হচ্ছে মেথডস অফ আইডেন্টিফাইং ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন, মানে হচ্ছে কিভাবে ফ্যাক্ট আর হচ্ছে ওপিনিয়ন আইডেন্টিফাই করতে হয় আমরা সেটাও পড়ে আসছি। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন, ফ্যাক্ট আর ওপিনিয়নের বৈশিষ্ট্য কি সেটাও পড়ে আসছি। তারপর হচ্ছে আইডেন্টিফাইং ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন্স ফ্রম দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স ইন আ প্যাসেজ। আচ্ছা, একটা প্যাসেজে যদি আন্ডারলাইন করা থাকে সেন্টেন্সের মধ্যে, ওখান থেকে কিভাবে আমরা ফ্যাক্ট আর ওপিনিয়নকে আইডেন্টিফাই করতে পারবো সেটাও পড়ে আসছি। তারপর হচ্ছে ছিল লিস্টিং ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন্স ফ্রম আ প্যাসেজ, আর লাস্ট ওয়ান ডেসক্রাইবিং রাইটার্স ওপিনিয়ন অন আ প্যাসেজ। এখন আমাকে একটু বলো যে আগের যে তিনটা ক্লাস ছিল, ওই তিনটা ক্লাসে আমি যে যে টাস্ক গুলা দিছিলাম বা ওগুলা পড়ছিলা কিনা, বা তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা আগে একটু বলো। পড়াগুলা কি পড়ছো কিনা?
আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে লেকচার 1 এর লেকচার নোটটা দিছিলাম, কিন্তু লেকচার 2 আর লেকচার 3 আসলে দেওয়া হয় নাই। আমি আসলে একটু বিজি ছিলাম আর একটু সিকও ছিলাম, ওই জন্য দেওয়া হয় নাই। আমি এই লেকচার 4 পর্যন্ত 3টা লেকচার নোট 2-3 দিনের মধ্যে একসাথে দিয়ে দিব। কেউ পড়ো নাই আগের ক্লাসের পড়াগুলা? একটু কি দেখো নাই? কেউ কিছু বলে না? করি নাই ম্যাম। এই যে পড়া নাই, পড়া জমাইলে কিন্তু পরে বুঝবা না কিন্তু। এই যে মানে কি বলবো, পড়া আসলে জমাইলে যেটা হয়, দেখা যায় লাস্টে এতগুলো পড়া জমা যায়, তখন আসলে পড়া পড়তে ভালো লাগে না। তাই যেদিনের পড়া সেদিন পড়ে ফেললে যেটা হয়, পড়া লাস্টে যে পড়ার পরিমাণটা কমে যায়। নাহলে পড়া অনেক বেশি জমে গেলে দেখবা যে পরে আর কি হবে না, পড়াগুলো শেষ করতে পারবে না। তাহলে তোমরা যেটা ফার্স্টলি করবা, তোমাদের হয়তো বা এই উইক পরে ব্রেক হইতে পারে, আমি এখনো শিওর না, কিন্তু এমনি একাডেমিক তোমাদের সামার সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই মানে এই উইকটা পর্যন্ত হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস হওয়ার কথা। তারপরে হচ্ছে বন্ধ, ঈদের বন্ধ, তারপর আবার ঈদের বন্ধের পর। তো এই উইক পরে যদি আর ক্লাস না হয়, বা যদি হয়ও, এই যে ঈদের যে বন্ধটা পাবা, এই বন্ধের মধ্যে সবগুলো পড়া ক্লিয়ার করে ফেলবে। আর আমি তো এর মধ্যে লেকচার নোটস গুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আমরা পড়ে আসছি। এখন আমি যদি আবার আগের স্লাইডটা একটু যাই, এখন না আগে এখানে আর একটু জিনিস দেখাই। হুম, আচ্ছা এখানে যে আমাদের টপিক গুলা, আচ্ছা তোমাদের কি স্কুলে কোনো পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত? বা যদি পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা কোয়েশ্চেন প্যাটার্ন বা কি ছিল, একটু কেউ যদি একটু বলো। একটু বলো তোমরা, আমি একটু এখানে কয়েকটা জিনিস বলি। আচ্ছা এখানে যে আমরা টপিক গুলা পড়ে আসছি আগে, এই যে আমাদের এই টপিক গুলা, আমরা তো হচ্ছে নর্মালি আগের যে কারিকুলাম ছিল, কারিকুলামে আমরা কি দেখতাম, পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকতো? দেখা যেত যে একটা প্যাসেজ দেয়া, এই প্যাসেজ থেকে তোমার কিছু এমসিকিউ থাকতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতো, ট্রু ফলস থাকতো, কোয়েশ্চেন অ্যান্সার থাকতো, তারপর টেবিল ম্যাচিং থাকতো। তো এখনো হয়তো বা এই জিনিসগুলা থাকবে। জুলাই 3 হবে, এক্সাম হয় নাই। আচ্ছা এক্সাম হয় নাই, আচ্ছা। আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম, যে এখানে যে আমরা যে টপিক গুলো পড়ে আসছি, এখন এগুলো থেকে যদি তোমাদের বইয়ের যে কন্টেন্ট গুলা, এই এতটুকু পর্যন্ত, এতটুকু টপিকে তোমাদের বইয়ে যতটুকু কন্টেন্ট দেয়া আছে, কি ছিল তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে মেইনলি কিছু প্যাসেজই দেয়া ছিল। প্যাসেজ দিয়ে খালি বলা ছিল ফ্যাক্ট আইডেন্টিফাই করো, ওপিনিয়ন আইডেন্টিফাই করো, তারপর হচ্ছে রাইটারের মতামত বর্ণনা করো, তারপর রাইটারের যে মতামত তোমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেগুলা লেখো। অনেকটা কিন্তু এই টাইপ ছিল, এখানে কোনো কোয়েশ্চেন অ্যান্সার বা এমসিকিউ ট্রু ফলস এগুলো কিন্তু ছিল না। কিন্তু হয়তোবা তোমাদের পরীক্ষায় এরকম আসতেই পারে। ধরো এখানে যে প্যাসেজ গুলো দেয়া ছিল চ্যাপ্টারে, এখান থেকে হয়তোবা কোন একটা প্যাসেজ তুলে দিয়ে তোমার ঠিকই থাকতে পারে বলো তো, হয়তোবা এমসিকিউ দিতে পারে। আমি যদি লিখি এমসিকিউ দিতে পারে, তারপর ট্রু ফলস থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, তারপর কি থাকতে পারে, আমি যদি পয়েন্ট দিয়ে লিখি 1 2, পেনটা বেশি মোটা হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, তারপর আর কি থাকতে পারে, টেবিল ম্যাচিং থাকতে পারে, তারপর লাস্ট ওয়ান যদি লিখি, ধরো সামারি থাকতে পারে। ধরো কোনো একটা প্যাসেজ দিয়ে দিছে, বলছে সেটার সামারি লেখো। তো এতদিন লাস্ট 3টা ক্লাসে আমরা যে টপিক গুলা পড়ছি, ওই টপিক গুলা থেকে যদি কোয়েশ্চেন দেয়, বা মানে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে সর্বোচ্চ। আর এছাড়া তোমাকে হয়তোবা লিখতে বলতে পারে যে ফ্যাক্ট কি, এটা সম্পর্কে কোনো একটা শর্ট নোট লেখো, ওপিনিয়ন কি, এটা সম্পর্কে শর্ট নোট লেখো, বা বই থেকে যে আমরা আলাদা করে পড়ে আসছি ক্যারেক্টারিস্টিক্স গুলা, সেগুলো আসতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন আমি বললাম। এটা হচ্ছে আগের 3টা ক্লাস অনুযায়ী। এখন আমাদের আজকের ক্লাসের যে কন্টেন্ট, এই আজকের ক্লাসের কন্টেন্ট কি, আজকের ক্লাসের কন্টেন্টই হচ্ছে মেইনলি ডেসক্রাইবিং ইলাস্ট্রেশনস। এটা বাদ দিয়ে যদি মেইন মেইন ফোকাস হচ্ছে এখানে আমাদের আজকে ফ্যাক্ট বেসড অথবা ওপিনিয়ন বেসড যে প্যাসেজ রাইটিং সেটা। এখন তোমাদের পরীক্ষায় কিন্তু আমাদের আগের কারিকুলামের কি থাকতো, দেখা যাইতো যে 50% মার্ক থাকতো হচ্ছে টেক্সট বেস, আর 50% পার্ট থাকতো হচ্ছে রিটেন বেস। যেমন ধরো অ্যাপ্লিকেশন লিখা, লেটার লিখা, তারপর প্যারাগ্রাফ লিখা, এসে লেখা, এরকম পার্ট ছিল। এখন এখন কি মানে কেমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা তো এখনো জানা যাচ্ছে না।
তো ধরো তোমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর মেইনলি যদি পুরাটা বই একবার দেখে থাকো তাহলে যেটা দেখবা এবারের বইয়ের মধ্যে মেইনলি কিন্তু ফোকাস করা এই যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা প্যাসেজ, এগুলা কিভাবে লিখতে হয়, এগুলার টেকনিক কি, এইগুলার উপর মেইনলি ফোকাস করা। আমরা সামনের দিকে গেলেই হচ্ছে দেখতে পারবো। তাহলে তো এইগুলা যে টপিক ছিল এগুলোর মধ্যে আমরা এই ধরনের কোশ্চেন পেতে পারি। আর আজকের ক্লাসের গুলা কি কিভাবে হচ্ছে ফ্যাক্ট বেস প্যারাগ্রাফ লিখতে পারবো, প্যাসেজ লিখতে পারবো, আরেকটা হচ্ছে কিভাবে ওপিনিয়ন বেস প্যারাগ্রাফ বা প্যাসেজ লিখতে পারবো। আচ্ছা, একটা কোয়েশ্চেন করি তো, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। বলো তো প্যাসেজ আর প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে কিনা, জানো কিনা? কোনো পার্থক্য কি আছে? প্যাসেজ আর প্যারাগ্রাফের মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারো? আছে, কি পার্থক্য আছে বলো রানিসা। কি পার্থক্য আছে প্যাসেজ আর প্যারাগ্রাফের মধ্যে? আচ্ছা, প্যাসেজ হলো একটা গল্প, প্যারাগ্রাফ। আচ্ছা, টাইমটা ওয়েস্ট না করে আমি যদি একটু বলি, প্যাসেজ আর প্যারাগ্রাফের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি একটা প্যারাগ্রাফকে প্যাসেজ বলতে পারো, কিন্তু একটা প্যাসেজকে কখনো কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হলো অনুসাদ, এটা মানে বুঝি নাই তো। প্যাসেজ হলো গল্প আর প্যারাগ্রাফ হলো অনুসন্ধান। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে একটা প্যাসেজকে তুমি প্যারাগ্রাফ বলতে পারো না, কিন্তু একটা প্যারাগ্রাফকে তুমি প্যাসেজ বলতে পারবা। এখন একটা ধরো আমি তোমাকে কোন একটা রচনা দিলাম, ধরো এটা কি কোন একটা এসে দিলাম, তো এসে নর্মালি কি হয় আমাদের পার্ট পার্ট করে কোথায় লিখবো, লেখারই তো জায়গা নেই। ইয়ার অল। আচ্ছা, প্যাসেজে যেটা হয়, না একটা এসেতে যেটা হয় দেখা যায় আমাদের অনেকগুলা প্যারা থাকে। ধরো অনেকগুলা, ধরো চারটা পাঁচটা ছয়টা অনেকগুলা প্যারা থাকে। এখন এই প্রত্যেকটা প্যারা থেকে ধরো এখানে আমার 5 লাইনের একটা প্যারা আছে, 5 লাইনের একটা প্যারা আছে, এখান থেকে কোন একটা পার্ট ধরো আমি যদি কপি করে নিই, ধরো প্রথম 4 লাইন আমি কপি করে নিলাম, ওইটা নিয়ে কোথাও আমি কপি পেস্ট করলাম, সেটাকে কিন্তু আমরা কি বলতে পারবো, সেটাকে কিন্তু আমরা কি বলতে পারবো, প্যাসেজ বলতে পারবো, কিন্তু ওইটাকে কিন্তু আমরা প্যারাগ্রাফ বলতে পারবো না। প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা আসলে মেনলি কি, প্যারাগ্রাফটা সব সময় একটা সিঙ্গেল প্যারায় লিখতে হয়। প্যারাগ্রাফ কিন্তু এস এর মতো অনেকগুলা অনেকগুলা প্যারা থাকে না। আমি যেখানে শুরু করব ওইখান থেকে শুরু করে একটা সিঙ্গেল প্যারায় প্যারাগ্রাফটা আমার শেষ করতে হবে। তারপর প্যারাগ্রাফটা যেটা, আমি যে টপিকের উপর একটা প্যারাগ্রাফ লিখবো, ওই টপিকটা সম্পর্কে, ওই টপিকটা কি, ওই টপিক রিলেটেড যে ইনফরমেশন, তারপরে ওইটা কিভাবে এটার প্রবলেম গুলা কি, এটা কিভাবে সলভ করা যায়, তারপরে লাস্টে হচ্ছে আমি এটা কি মানে এটা এই টপিকের উপর আমার মতামত বা কিছু একটা দিয়ে, বা ওভারঅল সবার মতামত কি হতে পারে ওই টাইপের একটা কনক্লুশন দিয়ে শেষ করব। এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। কিন্তু একটা প্যাসেজ কিন্তু তা না। আমি কি বুঝাইতে পারলাম? বুঝছো কি আমার কথা, প্যাসেজ আর আচ্ছা। আচ্ছা, তাহলে এখন মেইন পার্টে যাওয়ার আগে আমি ফার্স্টে এখানে জাস্ট হালকা একটু বলি। তোমাদের একদম বইয়ের শুরুর যে সেকশনটা 1.1.1, ওইখানে দেখবা বইটা খুললেই তোমাদের এই 4টা ছবি দেয়া আছে। এই 4টা ছবি দিয়ে তোমাদের কি বলা বলা আছে যে এই ছবিটা দেখে মানে তুমি কি করবা, ফার্স্টে এই ছবিটা সম্পর্কে যা ফ্যাক্ট তুমি জানো এই ফ্যাক্টটা লিখবা। আর হচ্ছে এই ছবিটা দেখে তোমার কি মতামত মনে হচ্ছে, তুমি তোমার মতামত লিখো। আচ্ছা, এখন এই ছবিগুলা দেখে ফার্স্টে ধরো আমি ফ্যাক্ট কি ওপিনিয়ন জানি না, এখন যদি না জানি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ছবিগুলা সম্পর্কে আহ, মানে ধরো আমি একটা এই এই যে ছবিটা দেখা যাচ্ছে প্রথম যে ছবিটা, তোমরা কি ছবিগুলো ক্লিয়ার দেখতে পারতেছো কিনা জানি না, যদি ক্লিয়ারলি না দেখা যায় বইটা খুলে দেখতে পারো, বইয়ের একদম প্রথমেই 1 নম্বর পেজে সম্ভবত এই ছবিটা আছে। যে প্রথম যে ছবিটা ধরো, ছবিটা দেখে তুমি চিনতে পারছো যেটা কিসের ছবি। এখন চিনতে পারার পর তুমি যদি চিনতে পারো তাহলে কিন্তু টুকটাক কিছু একটা প্যাসেজ বা প্যারাগ্রাফের মতো কিছু লিখতে পারবা। কিন্তু এটা সম্পর্কে যদি তুমি আসল ঘটনাগুলো না জানো, মানে এইটার ফ্যাক্ট গুলা যদি তুমি না জানো, তাহলে কিন্তু ফ্যাক্ট বেস কোনো কি লিখতে পারবে না, ফ্যাক্ট বেস
তুমি প্যাসেজ কিন্তু লিখতে পারবে না। তার মানে যখনই তোমাকে কোনো একটা ছবি দিয়ে বলবে এটা সম্পর্কে ফ্যাক্ট বেজ একটা প্যাসেজ লিখো, বা হচ্ছে ফ্যাক্ট বেজ একটা না সরি ওপিনিয়ন বেজ একটা প্যাসেজ লিখো, সেক্ষেত্রে কিন্তু ওপিনিয়নটা তুমি মোটামুটি লিখতে পারলেও ফ্যাক্ট কিন্তু লিখতে পারবে না। কারণ ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট হচ্ছে সত্য, মানে সত্য জি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কি? যেটা প্রমাণ করা যায়, যেটা হচ্ছে তুমি যা লিখবা, ধরো আমি তোমাদেরকে এই ছবিতে যা দেখা যাচ্ছে এটা সম্পর্কে যে ফ্যাক্ট গুলা, ধরো তোমাদের 10 জনকে আমি একটা বললাম এই প্রথম ছবিটা সম্পর্কে একটা ফ্যাক্ট বেজ একটা প্যাসেজ লিখো। এখন তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচার যাই হোক, তোমরা সবাই যদি এটা সম্পর্কে জানো, ফ্যাক্ট গুলা জানো, সবার প্যারাগ্রাফের ইনফো কিন্তু সেম হবে। মানে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক বা সেন্টেন্সের স্ট্রাকচার এগুলো আমি বাদই দিলাম, কিন্তু ইনফরমেশন গুলা কিন্তু কি হবে? ইনফরমেশন গুলা সবার কিন্তু সেম হবে, কারণ এগুলো হচ্ছে সত্য ঘটনা, বা এটা হচ্ছে এগুলার সত্যি ইনফো গুলা। আচ্ছা, আর আমি যদি বলি এখন এটা সম্পর্কে তুমি তোমার মতামত লিখো একটা প্যাসেজ আকারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10 জনের প্যাসেজের অ্যান্সার 10 রকম হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ আর হচ্ছে ওপিনিয়ন বেস প্যাসেজের পার্থক্য। এখন এখন দেখো তো, এই 4টা ছবি হচ্ছে দেয়া, এই 4টা ছবি বইয়ে দেয়া, দিয়ে বলা হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে আর ওপিনিয়ন বেস প্যাসেজ লিখতে। আচ্ছা, এই যে প্রথম ছবিটা, এই প্রথম ছবিটা দিয়ে বইয়ের মধ্যে একটা ফ্যাক্ট বেস একটা প্যাসেজ দিয়ে দিছে, আর আরেকটা হচ্ছে এরকম একটা লেখা আছে দেখো যে মাই থট অন ইট, মানে হচ্ছে তোমার ওপিনিয়ন কি এটা সম্পর্কে। ওরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিছে, দিয়ে বাকি 3টা ছবি তোমার জন্য ফাঁকা রাখছে। এটা কাজ হচ্ছে তোমার, মানে এটা তোমার করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো ফার্স্টে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্টের ছবি। এখন বা কেউ হয়তো বা বলবা এটা সুন্দরবনের ছবি। এখন ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে তুমি যদি না জানো, তাহলে কিন্তু কি করতে পারবে না, তাহলে তুমি ফ্যাক্ট লিখতে পারবে না। এখন এটা ডিটেলটা আমি একটু পরে যাই, এখানে পরের স্লাইডে আছে। তারপরে যেটা ছবিটা দেখে আমি দেখতে পাচ্ছি, এটা কি? এটা স্মৃতিসৌধের ছবি। তো স্মৃতিসৌধ সম্পর্কে কি জানতে হবে? আমার ফ্যাক্ট জানতে হবে। যদি জানি, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে পারবো। আর ওপিনিয়ন বলতে ধরো আমি বলতে পারি যে স্মৃতিসৌধ আমার ভালো লাগে দেখতে, স্মৃতিসৌধ আমি অনেকবার গেছি, হ্যান ত্যান, এগুলো কিন্তু আমার ওপিনিয়ন, এগুলো কিন্তু ফ্যাক্ট না। তারপরেরটা কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আর তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে আলেকজান্ডার রিসিভস টেলিফোন প্যাটেন্ট। আচ্ছা, তা আমরা সবাই মোটামুটি জানি আলেকজান্ডার গ্রাম বেল হচ্ছে কি? উনি হচ্ছে টেলিফোনের মানে প্রতিষ্ঠাতা। তো ওনাকেই হচ্ছে এই টেলিফোনের কৃতিসত্ব, মানে প্যাটেন্ট হচ্ছে আসলে মানে কৃতিসত্ব, মানে ওনার এই আবিষ্কারের উপর কেউ কোনো কিছু করতে পারবে না। মানে তার এই আবিষ্কারের জন্য তাকে ধরো সরকার কোনো অনুমোদন পত্র বা কিছু একটা মানে কি বলে, পারমিশন যেটা বলে, এটাই হচ্ছে উনি পাইছিলেন টেলিফোনের জন্য। আচ্ছা, তো এই প্রত্যেকটা ছবি দেখেই যদি আমি কি কি মানে চাই, ফ্যাক্ট বেস যদি প্যাসেজ লিখতে চাই, তাহলে আমার অবশ্যই ফ্যাক্ট জানতে হবে। আচ্ছা, আর হচ্ছে ওপিনিয়ন, ওপিনিয়ন তো লিখতে পারবো, মোটামুটি আইডিয়া থাকলে আমি আমার মতামত লিখতেই পারবো। আচ্ছা, তো এখন দেখো এই যে এই তোমাদের বইয়ে একদম যে প্রথম ছবিটা, এই যে ম্যানগ্রোভ ফরেস্টের প্রথম যে ছবিটা, এই ছবিটা সম্পর্কে একটা ফ্যাক্ট বেস একটা প্যাসেজ দেয়া আর ওপিনিয়ন বেস হচ্ছে একটা প্যাসেজ দেয়া আছে। আচ্ছা, এখন দেখো এটা যদি আমি একটু পড়ি, পড়লেই তোমরা বুঝতে পারবে এটা ফ্যাক্ট না ওপিনিয়ন। দেখো একদম ফার্স্টে কি বলা, দিস ইলাস্ট্রেশন ডেপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, তার মানে এই যে ছবিটা, এই ছবিটা কি কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, এখন এই প্রথম লাইনটা, এখন যদি আমি লাইন বাই লাইন চিন্তা করি, আমি কিন্তু তোমাদেরকে শেখাইছি কিভাবে লাইন বাই লাইন আমরা ফ্যাক্ট আর ওপিনিয়ন আইডেন্টিফাই করব। ওটা যদি আমি হালকা একটু রিকল করে দিই, এই যে দেখো প্রথম লাইনটা বলতেছে কি, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্ট। এটা সত্যি, কারণ আমি আসলেই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি, তার মানে এটা ফ্যাক্ট। তারপর কি বলছে? দিজ ম্যানগ্রোভ ফরেস্টস আর ইউজুয়ালি গ্রোন অন স্যালাইন মাডি অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলগড এরিয়াস। আচ্ছা, তার মানে ম্যানগ্রোভ ফরেস্ট গুলার মেনলি কি হয় দেখা যায়, এগুলা উম, মানে এখানে যে মাটিগুলা থাকে এগুলা মেনলি হচ্ছে তোমার অনেক কাদা থাকে, দেন হচ্ছে অনেক মানে লবণাক্ত মাটি, যেহেতু সমুদ্র উপকূলবর্তী হয়, তো দেখা যায়। আচ্ছা, আর হচ্ছে কি বলছে? পার্শিয়ালি ওয়াটার লগড এরিয়াস, মানে হচ্ছে কি ওয়াটার লগড আসলে কি? মানে অনেক মানে এই দেখা যায় কি, ম্যানগ্রোভ ফরেস্ট আসলে কি সমুদ্র উপকূলবর্তী হচ্ছে বন, ম্যানগ্রোভ বন। তো যেখানে দেখা যায় সবসময় মোটামুটি দেখা যায় অনেকটা সময় হচ্ছে এখানে সমুদ্রের পানিগুলা দিয়ে অনেকটা সময় হচ্ছে এরা
নিমজ্জিত থাকে, মানে দেখা যায় জোয়ার যখন হয় তখন পানি উঠে থাকে, ভাটা হয়ে গেলে পানি নেমে যায়। তো এই জন্য হচ্ছে এগুলা কি থাকে, এরিয়াগুলা ওয়াটার লক থাকে। আর মেইনলি হচ্ছে যেহেতু বেশিরভাগ সময় পানি দিয়ে নিমজ্জিত থাকে, তাই এগুলা এখানে কাদা অনেক বেশি। আর যেহেতু সমুদ্রের পানি তাই লবণাক্ত। তো তার মানে কি এই লাইনটাও কি সত্যি না? এটাও ফ্যাক্ট। আচ্ছা, তারপর দেখো, ডিউ টু দা স্যালাইন সয়েল the roots of these forest trees are quite scattered and cannot go deep into the soil. আচ্ছা, এখন কি বলছে, তো যেহেতু এখানের মাটিটা, এখানে এই বনের মাটিটা যেহেতু লবণাক্ত, তাই কি বলছে, এই বনের মধ্যে আমাদের যত গাছ আছে, এই গাছের যে শিকড়গুলা, এই শিকড়গুলা দেখা যায় মাটির উপরেই হচ্ছে ছড়ানো ছিটানো থাকে। এই যে স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে হচ্ছে কি ছড়ানো, ছড়ানো ছিটানো, বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কারণ মাটিটা যেহেতু অনেক নরম, একদম কি করতে পারে না, শিকড়টা একদম অনেক নিচে, মাটির নিচে পর্যন্ত যাইতে পারে না। এটাই বলছে ক্যান নট গো ডিপ ইনটু দ্য সয়েল। এটাও কিন্তু কি সত্যি, এখানে কিন্তু কোনো মিথ্যা নাই। আচ্ছা, তারপর কি বলছে, ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এন্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। মানে আমাদের পৃথিবীতে যতটুকু ম্যানগ্রোভ ফরেস্ট আছে তার 43% আছে কোথায়? ব্রাজিল, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নাইজার। তার মানে কি এটাও আমার সত্যি ঘটনা, মানে এটাও আমার একটা সত্যি তথ্য। তার মানে এটাও আমার হচ্ছে ফ্যাক্ট। তারপর কি বলছে, কই হারাই গেলাম। হ্যাঁ, আচ্ছা, located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world. আচ্ছা, তো বাংলাদেশে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টটা আছে সুন্দরবন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই একাই হচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আর এটাকে হচ্ছে কি করা হয়েছে, and is recognized by the world as a UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ঐতিহাসিক সাইট হিসেবে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিছে। তার মানে দেখো এখানে কিন্তু কি প্রত্যেকটা তথ্য আমার কি সত্য না, প্রত্যেকটা তথ্য এখানে কিন্তু প্রতিটা লাইন, এখানে 5টা না 6টা লাইন আছে, প্রত্যেকটা লাইন কিন্তু আমার কি সত্যি সত্যি। এগুলা তুমি যে কোনো জায়গায় যদি তুমি সার্চ করো, গুগল করো বা যাই করো, কোনো বইয়ে যদি ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে লেখা পড়ো, সেক্ষেত্রে তুমি সেম ইনফোই পাবা। তুমি চাইলেও কি করতে পারবে না, ইনফোগুলা চেঞ্জ করতে পারবে না। তার মানে এগুলা হচ্ছে তুমি চাইলেও সত্য, তুমি না চাইলেও সত্য, তুমি হচ্ছে এগুলা বিশ্বাস করতে বাধ্য। তার মানে এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এখন এই যে আমি ফ্যাক্ট, ধরো এটা তুমি লিখছো এই প্যাসেজটা, এখন এই প্যাসেজটা লেখার জন্য অবশ্যই তোমার এই ইনফোগুলো জানতে হবে, না জানলে কিন্তু তুমি কি করতে পারবে না, ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে পারবে না। আচ্ছা, এখন এই উপরের লাইনটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখছি, আর পরের গুলা সেম কালার দিয়ে লিখছি। এটা কেন লিখছি এটা আমার একটু পরে বলতে হবে, আগে আমি যদি এখন একটু সামনের দিকে যাই। আচ্ছা, আর এটা হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে এই সুন্দরবন সম্পর্কে, ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে তোমার কি মতামত, তারই জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিছে। আচ্ছা, এবার এটা যদি আমরা একটু পরে দেখি, দেখো তো এটা পরে তোমার কি মনে হয়, মতামত মনে হয় নাকি ফ্যাক্ট মনে হয়? আচ্ছা দেখো, পার্সোনালি আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট আর রেয়ার ক্রিয়েশন অফ নেচার। আচ্ছা, এখানে কি বলছে, পার্সোনালি, এই যে দেখো এই ওয়ার্ড গুলা, যখন এই ধরনের ওয়ার্ড ইউজ করবে তখন কিন্তু আর আমার পুরাটা লাইন, ধরো আমার এই লাইনটা এখানে শুরু হয়ে একদম এখানে শেষ হয়েছে, আমার কিন্তু আর কি দরকার নাই, পুরাটা লাইন পড়ারই দরকার নেই। আমাকে যদি এখন বলে যে তুমি এই এখান থেকে হচ্ছে ওপিনিয়ন আর ফ্যাক্ট কি করো, আইডেন্টিফাই করো, সেক্ষেত্রে আমি এই ওয়ার্ডটা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এটা, আমি ধরো পুরোটা লাইনের মিনিং বুঝিই নাই, কিন্তু কি হলো, আচ্ছা আচ্ছা, ধরো পুরোটা লাইনের মিনিং বুঝি নাই, কিন্তু এই পার্সোনালি ওয়ার্ডটা মানে কি, তার মানে আমি হচ্ছে আমি আমার মতামত, এটা আমি মনে করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে কি একটা ওপিনিয়ন। এগুলা ট্রিক্স কিন্তু, মানে এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল রাখবা, যে এই ধরনের আমি কিন্তু ক্লাসে দেখাইছিলাম যে কোন কোন ওয়ার্ড গুলা মেইনলি ইউজ করে ফ্যাক্টের জন্য, মানে কোন একটা সেন্টেন্সে ফ্যাক্টের জন্য কি ধরনের ওয়ার্ড ইউজ করে, তারপর হচ্ছে ওপিনিয়নের জন্য কি ধরনের ওয়ার্ড ইউজ করে। আচ্ছা, এখন আমি যদি একটা মিনিংটা দেখি, আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট আর রেয়ার ক্রিয়েশন অফ নেচার। আচ্ছা, এটা মানে বুঝাইছে যে তার পার্সোনালি আমি মনে করি যে এই যে ডিফারেন্ট, মানে এরকম ভিন্ন আর ইউনিক যে বন, এটা হচ্ছে নেচারের একটা খুবই রেয়ার, কি রেয়ার মানে বিরল ক্রিয়েশন, ধরুন মানে নেচারের মাধ্যমেই তো আসলে এই বনটা তৈরি হয়েছে, এটা তো মানে কেউ বানাই দিয়ে আসে নাই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার ওপিনিয়ন। পরের লাইন দেখো, ইট প্রোটেক্ট আস ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স। আচ্ছা,
কি করে সুন্দরবন, কি করে আমাদেরকে আমাদেরকে অনেক ধরনের ডিজাস্টার থেকে কি করে বাঁচায় না? ঘূর্ণিঝড় বলো, তারপরে এই এই ধরো ভারী বৃষ্টিপাত যেগুলা, বা মেইনলি হচ্ছে ঘূর্ণিঝড়ে যদি ধরো, মেইনলি কিন্তু সুন্দরবনের উপর দিয়ে যায়, যেই হচ্ছে সুন্দরবনের সব গাছপালার মধ্যে দিয়ে এই দুর্বল হয়ে যায় ঘূর্ণিঝড়। তার মানে কি আমাদেরকে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার গুলো থেকে কি করে, রক্ষা করে। এটাও কি, আচ্ছা, এটা এটা আসলে এটা যদিও সত্যি, কিন্তু এটা কিন্তু আসলে আমার ওপিনিয়নই, যে আমি কথাটা বললাম এটা কি বলবো, আমার মতামতই বলতে পারবো, কিন্তু আবার অন্য সেন্সে ভাবলে এটা কিন্তু আবার কি বলা যায়, ফ্যাক্টও বলা যায়। আচ্ছা, ওই ওই কমপ্লিকেশনে আমরা এখন না যাই। আচ্ছা, তারপর দেখো, উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস, মানে হচ্ছে আমাদের উচিত যে কোনো ভাবেই আমাদের সুন্দরবনকে প্রোটেক্ট করা, মানে রক্ষা করা। আচ্ছা, অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট এগেইনস্ট অল অডস। আচ্ছা, এখানে আমি এই একটা ওয়ার্ডে কি করছি দেখো তো, একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখছি, এটা কেন দিছি এটা আমি জাস্ট একটু পরে বলি। আচ্ছা, কি বলছে, দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট এগেইনস্ট অল অডস। আচ্ছা, অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কি বলছে, বলছে যে এই ম্যানগ্রোভ যে বনটা, এটা আমাকে ইন্সপায়ার করে কিসের জন্য, ফাইট এগেইনস্ট অল অডস। আচ্ছা, এখানে অডস দিয়ে আসলে বুঝাইছে প্রতিকূলতা। প্রতিকূলতা মানে হচ্ছে আমাকে ইন্সপায়ার করে, মানে আমাকে কি করে, ইন্সপায়ার মানে কি, ইন্সপায়ার বাংলা আসতেছে না, এই বলো ইন্সপায়ার বাংলা বলো, আসতেছে না। অনেক সময় এই বাংলাগুলো জানি কিন্তু আসে না, কি 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 করে, ইন্সপায়ার করে, দেখছো, মানে আসে না কেন যেন মাঝে মধ্যে। আচ্ছা, আমি জানি তোমরা ইন্সপায়ার মানে জানো, আমার আর বাংলা বলার দরকার নাই। আচ্ছা, ইন্সপায়ার করে কিসের জন্য, মানে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য। হুম, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, অনুপ্রেরণা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর হচ্ছে কি বলছে, মেক মাই ওন প্লেস ইন দা ওয়ার্ল্ড। তারপর কি করে আমাকে আরো অনুপ্রেরণা যোগায় কিসের জন্য, যে এই পৃথিবীর মধ্যে আমি যেন আমার নিজের একটা অবস্থান তৈরি করতে পারি, তার জন্য হচ্ছে আমাকে অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, যাই হোক, পুরাটা প্যাসেজ মানে পড়ে আমার যেটা মনে হয়েছে, যে এটা হচ্ছে ওপিনিয়ন, এখানে সত্য সত্যি বলে প্রমাণ করার মতন কিন্তু কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এখন ওই যে একটু আগে বললাম প্যাসেজ আর প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি, এটাই এখানেই দেখো পার্থক্যটা। এখানে কিন্তু একটা ছোট্ট একটা প্যারাগ্রাফের মতোই লেখা, কিন্তু এটা কিন্তু আসলে আমরা একটা প্যারাগ্রাফ বলতে পারি না, কারণ এখানে জাস্ট হচ্ছে কিছু লাইন দিয়ে আমি জাস্ট আমার মতামত শেয়ার করছি। কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হইতে হবে, টপিকটা সম্পর্কে একটা একদম ক্লিয়ার একটা এক্সপ্লেনেশন থাকতে হবে। মানে ধরো এর প্রবলেম গুলা কি, এর সলিউশন গুলা কি, শুরুতে হচ্ছে এটার একটা ইন্ট্রো দিয়ে, মানে টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। দেন হচ্ছে এটা রিলেটেড ইনফো গুলা দিয়ে কি প্রবলেম, তার কি সলিউশন, এগুলা দিয়ে লাস্টে একটা কনক্লুশন দিতে হবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এটা হচ্ছে আমরা একটা প্যাসেজ বলতে পারি। আচ্ছা, এতটুকু কি বুঝছো, মানে আহ যা বলছি অনেক বেশি ফার্স্ট কথা বলতেছি নাকি আমি আজকে, বেশি ফার্স্ট কথা বলতেছি? আচ্ছা, আরেকটু আস্তে বলতে হবে, আসলে পরের পার্টটুকু ইম্পর্টেন্ট, তো এই জন্য আসলে আমি একটু দৌড়াচ্ছিলাম। আচ্ছা, না বুঝছে, বুঝছো বুঝছো। এই আমি যদি বেশি ফার্স্ট কথা বলি, বুঝতে প্রবলেম হয়, তাহলে একটু আমাকে বইলো, কারণ নাইলে আমি টাইমলি শেষ করতে পারবো না, অলরেডি 9টা 2 বাজে। আচ্ছা, তো এতক্ষণ দেখলাম কি, মানে আচ্ছা, এখানে তো আসলে আমার এটা নিজে লিখতে হবে, তো এটা আসলে বইয়ে দিয়ে দেওয়া আমার হচ্ছে প্যাসেজ, ওপিনিয়ন বেস প্যাসেজ, আর হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ গুলা, এই যে যে আমার ওই কই ছবিগুলা, এই যে 4টা ছবি, এগুলো সম্পর্কে কি করতে হবে, আমার নিজে নিজে লিখতে হবে। এখন নিজে নিজে লিখতে হলে কিভাবে প্যারাগ্রাফ বা প্যাসেজ লিখতে হয় সেটা আমার জানতে হবে। চলো আগে ওটুক দেখে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস এই যে বলতে চাইছিলাম, যে এখানে আমি কেন হচ্ছে একটা ডিফারেন্ট কালার ইউজ করছি এই ওয়ার্ডটাতে। আচ্ছা, নর্মালি অড যে ওয়ার্ডটা, অড, ও ডাবল ডি, অড, নর্মালি আমরা কি করি, আমরা যখন জোড় বিজোড় পড়ি, আমরা কিন্তু জোড় সংখ্যা যেটা, জোড় সংখ্যাকে কি বলি, ইভেন নাম্বার, ইভেন। আর বেজোড় সংখ্যাকে কি বলি, অড নাম্বার। বা অড বলতে যে শুধু বেজোড় সংখ্যাই বোঝায় তা না, বা অস্বাভাবিক কোনো ব্যাপার এরকমও বোঝায়। হুম, আচ্ছা, এখন দেখো, যখনই আমার এই অড ওয়ার্ডটার সাথে একটা এস যুক্ত হয়েছে, এখন আমি এই ওয়ার্ডটা আর হচ্ছে এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড কিন্তু তখন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কি চেঞ্জ হয়েছে, এটার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস যদি আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, যে আমরা কি জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো পার্টস 8টার মধ্যে
সবগুলো আমি লিখবো না, জাস্ট হচ্ছে নাউন, কমপ্লেক্স না করে জাস্ট ইজি দুইটা বলি, নাউন আর হচ্ছে ভার্ব। এই যে দুইটা আমাদের পার্টস অফ স্পিচ, শুধুমাত্র এই দুইটা পার্টস অফ স্পিচের ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ডের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়। হুম। এখন এখন নাউনের ক্ষেত্রে যদি আমরা ফার্স্টে বলি, নাউন, নাউনের ক্ষেত্রে কেন, নাউন মানে কি, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। তো নাউন দেখা যায়, ধরো যেই যখন হচ্ছে যেই নাউন গুলা হচ্ছে তোমার গণা মানে গণা যায়, গুণা যায়, মানে গণনা করা যায়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু, যেমন ধরো আমি বললাম ওয়ান পেন, আমি যখন আমি ওয়ান বলবো তখন কিন্তু আমি লিখবো পেন, কিন্তু আমি যখন বলবো টু, যখন বেড়ে গেল দুইটা মানে প্লুরাল হয়ে গেল, যখন সিঙ্গুলার ছিল তখন আমি পেন লিখছি, যখন প্লুরাল হয়ে গেল তখন কি হয়ে যাবে, পেন্স হয়ে যাবে না? তার মানে এই যে পেন যে ওয়ার্ডটা, এটা কি আমার নাউন, এটা হচ্ছে একটা কলম, কোনো কিছুর নাম। তো এটা হচ্ছে আমার সিঙ্গুলার যখন ছিল আমি এস যোগ করি নাই, আর যখন প্লুরাল হয়ে গেছে তখন আমি কি করছি, একটা এস যোগ করছি। তার মানে পার্টস অফ স্পিচ নাউনের সাথে কি হয়, এস বা ইএস যোগ হয়। কখন হয়, যখন ধরো গণা যায়, মানে গণনা করা যায়, তখন হচ্ছে গণনা করা যখন যায় তখন সিঙ্গুলার হইলে হচ্ছে নাউনের সাথে এস যোগ হবে না, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে নাউনের সাথে কি হবে, এস যোগ হবে। একটু আশা করি আমরা সবাই জানি। এখন এই যে এখানে যে ওয়ার্ডটা আমি মার্ক করে রাখছি, তার মানে দেখো, যেহেতু ধরো আমি ওয়ার্ডটার মিনিং আমি জানি না, মানে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারতেছি না, সেক্ষেত্রে দেখো এখানে যে একটা এস যোগ আছে, একটা এস দেখতে পাচ্ছি না, এই যে এস যোগ আছে, তার মানে কি এটা এখন হইতে পারে কি, নাউন হইতে পারে বা ভার্ব হইতে পারে। হ্যাঁ, ধরো আমি এখন মিনিং জানি না তাই বললাম, হয় নাউন হবে বা ভার্ব হবে। আচ্ছা, আর ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ হওয়ার ব্যাপারটা কি, যেমন ধরো ভার্বের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো যখন আমি টেন্স, আমি আশা করি তোমাদের সবার টেন্স মনে আছে। টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো পাস্ট আর ফিউচার আমি গেলাম না। প্রেজেন্ট টেন্সে নর্মালি কি হয়, যখন হচ্ছে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, যেমন ধরো আমাদের সবার বইয়ে একদম কমন যে একটা সেন্টেন্স লেখা থাকে, আই ইট রাইস, এটা দিয়ে আসলে মেনলি সব গ্রামার বইগুলোতে মেনলি এই সেন্টেন্সটা কিন্তু খুব কমন লেখা থাকে। এখন দেখো আই ইট রাইস এর মধ্যে এখানে কি, আই হচ্ছে আমার সাবজেক্ট, ইট হচ্ছে কি ভার্ব, আর রাইস হচ্ছে আমার অবজেক্ট। এখন আই হচ্ছে সাবজেক্ট, তো আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সাথে কি হয়, বলো, বলতে পারো কেউ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা যেটাই হোক, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে একটা কথা আছে, বা এটা তোমরা জানো কিনা, একটা কবিতার মতো, যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা, এরকম একটা। নর্মালি আমরা যেটা জানি, যখন হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখন আই কি, আই কিন্তু ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন এই জন্য আমি কি করলাম না, এই যে ইট যে আমার ভার্বটা, ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যোগ করি নাই। কিন্তু এখানে যদি আমি আই না লিখে ধরো হি লিখতাম, হি বা সি লিখতাম, এটা মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু কি হইতো, হি ইট রাইস হইতো না, তখন হি ইটস রাইস হয়ে যেত, তাই না? এটা কি জানো এগুলো তোমরা, মানে কিভাবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়? তার মানে এই আমরা কি দেখতে পারলাম দুইটা এক্সাম্পল থেকে, নাউনের সাথে এস বা ইএস যোগ হতে পারে, আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ হতে পারে। সেক্ষেত্রে অন্যান্য পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো নাই। তো তার মানে এখানে যে এই ওয়ার্ডটা হয় নাউন না হয় ভার্ব, তো এখানে আমরা দেখেই বোঝা যাচ্ছে এই অড ওয়ার্ডটা মানে প্রতিকূলতা, এই ওয়ার্ডটা এখানে কোনো ভার্ব না। ভার্ব মানে কি, কোনো কাজ করাকে ভার্ব বলে। তো যেহেতু এটা ভার্ব না, এটা অবশ্যই কি, এটা হচ্ছে নাউন। এরকম টুকটাক গ্রামার আমরা মাঝখানে মাঝখানে একটু একটু পড়বো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে পরের স্লাইডে যাই। হুম, আচ্ছা, এটাই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের একদম লাস্ট টপিক। এখানে কি বলছে, মানে ফ্যাক্ট বেজ আর হচ্ছে ওপিনিয়ন বেজ হচ্ছে কি লিখতে হবে, প্যাসেজ লিখতে হবে। তো এখানে বলাই আছে যে তোমার মানে বইয়ের মধ্যে হচ্ছে মেবি ছয়টা টপিক দেওয়া আছে, ওই ছয়টা টপিক থেকে তোমার কি করতে হবে, একটা ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে হবে আর একটা হচ্ছে ওপিনিয়ন বেস প্যাসেজ লিখতে হবে। এখন কি বলছে,
ফ্যাক্ট বেস প্যাসেজ লেখার জন্য ধরো যে টপিকগুলো দেয়া টপিক সম্পর্কে তুমি জানো না, মানে ফ্যাক্ট গুলো তুমি জানো না, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, তুমি যে বিভিন্ন অনলাইন সোর্স থেকে সার্চ করতে পারবা, বা নিউজ পেপার পড়তে পারো, ম্যাগাজিন পড়তে পারো, বা নিউজ পড়তে পারো। কিসের জন্য? ফ্যাক্ট গুলা আইডেন্টিফাই করার জন্য, মানে ফ্যাক্ট বেস প্যাসেজ লেখার জন্য। আচ্ছা, তারপরে বলছে যেগুলো এগুলো স্কিপ করে যাই। আচ্ছা, টপিক গুলা কি দেয়া? টপিক গুলা দেয়া হচ্ছে এই যে এই 6টা টপিক তোমাদের বইয়ে দেয়া আছে, যে ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, মানে টেকনোলজির কি প্রভাব আছে স্টুডেন্টদের উপর। তারপরে বলছে অনলাইন অর অফলাইন ক্লাস। আচ্ছা, এটা নিয়ে একটা ভালো একটা বিতর্ক হওয়া পসিবল। অনলাইন ক্লাস ভালো নাকি অফলাইন ক্লাস ভালো? বলো অফলাইন কোনটা ভালো? অনলাইন ক্লাস ভালো নাকি অফলাইন ক্লাস ভালো? তারপরে হচ্ছে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি। আচ্ছা, মানে কমিউনিটির প্রতি স্টুডেন্টের দায়িত্ব কি? তারপরে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে মানুষের যে কার্যকলাপ তা মানে পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। তারপর ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে তোমার সম্পর্ক। দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন ইয়োর কমিউনিটি। আচ্ছা, তোমার কমিউনিটির মধ্যে এই মানে মহিলাদের মানে নারীদের কি প্রভাব আছে। এই যে 6টা টপিক, এই 6টা টপিকের উপর একটা তোমার লিখতে হবে ফ্যাক্ট বেস প্যাসেজ, আর একটা লিখতে হবে কি ওপিনিয়ন বেস প্যাসেজ। আচ্ছা, এখন আমরা আসি, এই আমাদের আজকের মেইন ক্লাস এখানেই শুরু। এখানে আজকে জাস্ট আমি একটু মোটামুটি কিভাবে লিখতে হয় জাস্ট হালকা পাতলা বলে যাব। পরের ক্লাসগুলো আরো ইন ডিটেইলে পড়াবো, একদিনে আসলে শেষ করা সম্ভব না। হুম, আচ্ছা, তাহলে দেখো এখানে আসলে কি লিখছি। তোমাদের এই সেমিস্টারে সামার সেমিস্টারে আমার পার্টে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টে 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1 3 আর হচ্ছে 5। তা আমাদের আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হবে। তো এই চ্যাপ্টার থেকে আমরা যেটা দেখবো মেইনলি, যেটা মানে আমাদের বইটা তো মেইনলি আসলে রিটেন পার্টকে ফোকাস করে। তো এখানে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা দেখতেছি কোনটা, ফ্যাক্ট বেস আর ওপিনিয়ন বেস প্যাসেজ রাইটিং। তারপরে তোমাদের চ্যাপ্টার 3 যেটা দ্য সেন্স অফ বিউটি, এই চ্যাপ্টারে তোমাদের কি শেখাবে, ওখানে যে তোমরা শিখবা হচ্ছে কিভাবে আর্গুমেন্টারি বেসে লিখতে হয়। দেখো সবই কিন্তু অলমোস্ট রাইটিং টাইপের মানে চ্যাপ্টার, মানে রাইটিং এর চ্যাপ্টারের উপরই হচ্ছে আসলে ফোকাস করা। দেন আমরা লাস্ট যেটা এই 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 সেমিস্টারের লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি চ্যাপ্টার 5 এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। আর এখান থেকে তোমরা শিখবা হচ্ছে কিভাবে প্রবলেম সলিউশন টেক্সট লিখতে হয়। তো এটা এই 3টা চ্যাপ্টার। তো পরের যে 2টা চ্যাপ্টার, ওই পরের 2টা চ্যাপ্টারে এই যে এই জিনিসগুলা এই প্যারাগ্রাফ গুলা বা এসে গুলা কিভাবে লিখতে হয় ওগুলার অনেক বড় বড় হচ্ছে ইনস্ট্রাকশন দেয়া আছে। কিন্তু এই ফ্যাক্ট বেস আর ওপিনিয়ন বেস এর যে প্যাসেজ যেটা লিখতে হবে, মেনলি তোমরা কিভাবে ফ্যাক্ট ওপিনিয়ন চিনবা সেগুলা মেনলি এই চ্যাপ্টারে বলা, কিন্তু কিভাবে প্যাসেজ লিখবা সেটা কিন্তু আসলে বলা নাই। তো আসলে একটা ক্লাসে বা একটা চ্যাপ্টারের পর প্যারাগ্রাফ লেখা শিখে যাবা, এটা আসলে ইজি না। মানে মুখস্থ বাদ দিয়ে তুমি নিজে নিজে লিখতে পারবা, এই ব্যাপারটা একটা ক্লাস করে আসলে সম্ভব না। আচ্ছা, এটা দেখে ভয় পেও না। আচ্ছা, লেখা কি দেখা যায় নাকি লেখা ছোট লাগে? ফোনে যদি ক্লাস করো, ফোনটাকে যদি হচ্ছে এই যে এই মোডে ধরো, এই যে এভাবে, তাহলে হচ্ছে লেখা ক্লিয়ার দেখা যায়। আর ল্যাপটপে হলে তো দেখা যাবে। আচ্ছা, দেখা যায়, বোঝা যায়, ওকে। আচ্ছা, এখানে একটু দেখো, ফার্স্টে আমি একটু সংক্ষেপে একটু একটু করে যদি বলি, মেইনলি হচ্ছে যখন, আচ্ছা এখানে আমি আসলে প্যাসেজ রাইটিং লিখছি, এখানে লেখা দরকার ছিল আসলে প্যারাগ্রাফ রাইটিং। এটা মেইনলি হচ্ছে আমি মেইনলি তোমাদেরকে বলবো কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আচ্ছা, তো মেইনলি একটা প্যারাগ্রাফে যেটা হয়, ধরো আমি তোমাকে একটা কোনো টপিক দিলাম, টপিক দিয়ে বললাম এটার উপর তুমি একটা প্যারাগ্রাফ লিখো। তো মেইনলি হচ্ছে এই প্যারাগ্রাফটার মধ্যে তোমার মেইনলি এই 4টা পার্ট ফলো যদি করো বা এই অনুযায়ী যদি লিখতে পারো, তুমি একটা খুব ভালো প্যারাগ্রাফ লিখতে পারবে। আচ্ছা, এখানে আমি 4টা পার্ট কি লিখছি দেখো। 1 নম্বর পার্টে লিখছি হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কিন্তু আসলে টপিক সেন্টেন্সটা কি, তোমাকে আমি যে টপিকের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বললাম ওই টপিকটার উপর খুব সুন্দর একটা সেন্টেন্স লিখবা, এটাকেই বলে হচ্ছে মেইনলি টপিক সেন্টেন্স। মানে এই লাইনটা পড়লে আমি বুঝতে পারবো যে যেই টপিকটার উপর আমি হচ্ছে প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছি, মানে ওটার একদম ক্লিয়ার স্পেসিফিকেশন যেটা, যে ওই লাইনটা পড়লেই আসলে আমি বুঝতে পারবো যে প্যারাগ্রাফটা আসলে মেইনলি কিছু ফোকাস করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। আচ্ছা, সাপোর্টিং সেন্টেন্সেসটা কি? এই যে আমি টপিক সেন্টেন্সটা লিখলাম, এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে এইরকম, এটা রিলেভেন্ট মানে এটার সাথে প্রাসঙ্গিক,
মানে এটার সাথে যায়, এটার সাথে রিলেটেড যে যা ইনফো গুলা লাগে, সেই ইনফো গুলা মানে যেই সেন্টেন্স গুলা দিয়ে আমরা লিখবো সেগুলাকে বলে মেনলি সাপোর্টিং সেন্টেন্সেস। আচ্ছা, তারপর আমি কি লিখছি, অ্যাডিং ডিটেইলস। আচ্ছা, অ্যাডিং ডিটেইলসটা আসলে কি, সাপোর্টিং সেন্টেন্স দিয়ে যেটা মানে সাপোর্টিং সেন্টেন্স গুলাকে আমি যতটা ডিটেইলে লেখা যায় সেটা লিখবো। হুম, আচ্ছা, তারপর যেটা বলছি কনক্লুডিং সেন্টেন্স, লাস্টে যেটা করব, আমার সবকিছু যদি হয়ে যায় তখন আমি লাস্টে কি করব, কনক্লুড করব, মানে শেষ করব। তো এখন দেখো এখানে আবার আমি কি লিখছি, ফার্স্টে লিখছি হচ্ছে মানে এটাকে যদি আমি ভাগ করে লিখি, মেইনলি হচ্ছে প্যারাগ্রাফের আসলে তিনটা পার্ট বলা যায়। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আর একটাকে বলা হয় হচ্ছে মেইন বডি, মানে যেখানে পুরো ওভারঅল ডেসক্রিপশন থাকবে প্যারাগ্রাফটা সম্পর্কে। এই ধরো যে টপিকটা নিয়ে আমি লিখতে বললাম, ওই টপিকটার ধরো কি এই মানে এটার ভালো দিক, খারাপ দিক, অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ, তারপরে কি কি ধরনের প্রবলেম হইতে পারে বা কি কি প্রবলেম আছে, এগুলা প্রবলেম কিভাবে সলভ করা যায়, বা এগুলা প্রবলেম হলে আমি ওইগুলা কিভাবে সলভ করতে পারবো, মেইনলি এই ব্যাপারগুলা কিন্তু আসলে এই পার্টটাতে থাকবে, সাপোর্টিভ সেন্টেন্স আর হচ্ছে কোথায়, অ্যাডিং ডিটেলসে। এটাকে আমরা বলতে পারি মেইন বডি। হ্যাঁ, ওকে। তারপর লাস্টে তো কনক্লুশন, সেটা আমি বললাম। আচ্ছা, এখানে একটু দেখো, এখানে আবার আমি জাস্ট একটু ক্লিয়ার একটু বোঝার জন্য লিখছি যে টপিক সেন্টেন্সটা আসলে কি। এখানে লিখছি যে ইট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স হুইচ ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য গিভেন টপিক। আচ্ছা, এটাই হচ্ছে আমার প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স, যেটা কি না আমার যে টপিকটা দেয়া আছে সেটারই ইন্ট্রোডাকশন। মানে এই টপিকটা পড়েই হচ্ছে আমি বুঝতে মানে লাইনটা, এই টপিক সেন্টেন্স যেটা মানে প্রথম প্যারাগ্রাফের ফার্স্ট লাইন যেটা, এই লাইনটা পড়েই হচ্ছে আমি আমার যে টপিকের উপর প্যারাগ্রাফটা লিখতে হবে সেটা আমি একদম ক্লিয়ারলি বুঝে যাব। এই যে এখানে কি বলছে দেখো, ইট গিভস দ্য মেইন আইডিয়া অফ হোয়াট দ্য প্যারাগ্রাফ উড বি অ্যাবাউট। মানে এই যে আমার টপিক সেন্টেন্স মানে প্যারাগ্রাফের প্রথম লাইনটা, এটা কি করে, এটাই হচ্ছে আমাকে মানে প্যারাগ্রাফের মানে প্যারাগ্রাফটার মেইন যে আইডিয়াটা মানে প্যারাগ্রাফটা কিসের উপর হতে পারে সেটা সম্পর্কে মেইন আইডিয়াটা দেয়। ওকে, টপিক সেন্টেন্স মানে প্যারাগ্রাফের প্রথম লাইনটা। ওকে, আচ্ছা, তারপর কি লিখছি দেখো, সাপোর্টিং সেন্টেন্স আর অ্যাডিং ডিটেলস, এই দুইটা মিলে ধরো এই পার্টটা। এখানে কি বলছে, দিজ আর দ্য ডিটেলস দ্যাট ক্যান বি কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কি করতে হবে মেইনলি। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলছি, যেগুলো হচ্ছে আমরা এটাই হচ্ছে এখানে আমরা একদম ডিটেইলি লিখবো। আচ্ছা, এখানে তো আমরা ডিটেইলি লিখবো, অবশ্যই কার ডিটেইল লিখতে হবে, অবশ্যই আমাকে যে প্যারাগ্রাফটা দেয়া বা আমি এই যে টপিক সেন্টেন্সে যে যে টপিকটাকে মেনশন করছি ওই টপিকটার সম্পর্কেই কিন্তু ডিটেইলস লিখতে হবে। আমি কিন্তু অন্য কিছু সম্পর্কে এখানে কি করতে পারবো না, ডিটেইলে লিখতে পারবো না। হুম, হ্যাঁ, এখন আমি যে ডিটেইলে যেগুলো লিখবো সেটার জন্য আমি চাইলে কোনো সোর্সের সাহায্য নিতে পারি লেখার জন্য, ইনফোগুলো নেওয়ার জন্য। তারপর কি বলছে, ইট কম্প্রাইজেস ইনফরমেশন রিলেটেড টু দ্য টপিক দ্যাট গিভস স্ট্রং সাপোর্ট টু দ্য মেইন টপিক। আচ্ছা, এটা কি বলছে, তার মানে এখানে এমন এমন ইনফরমেশন গুলা থাকবে, টপিক মানে ওই টপিকটা মানে টপিকটা সম্পর্কে এমন এমন ইনফরমেশন গুলা থাকবে যেটা হচ্ছে আমার প্যারাগ্রাফটা যে টপিকের উপর লিখতে হবে সেটা সম্পর্কে একটা কি করবে, একটা স্ট্রং সাপোর্ট মানে একটা কি বলবো এক ধারণা দিবে। আর লাস্টে যেটা করতে হবে, ইট ইজ দ্য লাস্ট সেন্টেন্স দ্যাট এন্ডস দ্য প্যারাগ্রাফ অ্যান্ড রিস্টেটস দ্য হোল আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, এখন তোমাদের এগুলো আসলে আমার এই কথাগুলো পড়ে হয়তো বা কঠিন মনে হবে, যখন তোমরা লিখতে থাকবা প্র্যাকটিস করতে থাকবে সেই ক্ষেত্রে আর এত কঠিন লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে কি লাস্টে কি করব, এটা হচ্ছে আমার ধরো কনক্লুশনাল মানে আমার প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স। আর এটা কি বলছে, রিস্টেটস দ্য হোল আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। তো আমরা নর্মালি কি করি, যখন একটা প্যারাগ্রাফ লিখি একদম লাস্টে একটা সুন্দর একটা ছোট লাইন লিখি না, যে যে লাইনটা পড়লে মনে হয় যে এটা এই প্যারাগ্রাফটা পুরোটাকে বোঝাচ্ছে, এটাই হচ্ছে ধরো ওই লাইনটা। ইট ইজ বেসিক্যালি দ্য কনক্লুডিং সেন্টেন্স দ্যাট গিভস দ্য বেসিক আইডিয়া অফ দ্য হোল টপিক। মানে কনক্লুশনটাই আসলে এমন এমন ভাবে লিখতে হবে যাতে মনে হচ্ছে তোমার প্যারাগ্রাফটা শেষ, আর সাথে সাথে আবার তোমার পুরাটা টপিক সম্পর্কে কি করবে, একটা বিস্তারিত একটা ধারণা দিবে। তো মেইনলি ছোট্ট করে যদি আরেকবার বলি, একটা প্যারাগ্রাফ যখন আমরা লিখবো মেইনলি ট্রাই করব ওই টপিকটা সম্পর্কে সুন্দর একটা টপিক সেন্টেন্স লিখতে, যেটা খুব স্পেসিফিক হবে, ওই মানে খুব স্পেসিফিক ভাবে আমাদের প্যারাগ্রাফের টপিকটাকে কি করবে, ইন্ট্রোডিউস করবে। হুম, আচ্ছা, তারপরে যে টপিকটা সম্পর্কে আমি প্যারাগ্রাফ লিখবো সেটা সম্পর্কে আমি মোটামুটি যা যা জানি, যে যে ইনফোগুলো জানি
এগুলো আমি এই পার্ট গুলাতে লিখবো, মানে সাপোর্ট করে ওইগুলা এখানে লিখবো, তারপরে কি করব, কনক্লুশন লিখবো। আচ্ছা, তারপরে যদি যাই দেখি কি আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট, যার জন্য তোমার অবশ্যই কি পারতে হবে, যে আমি একটা জিনিস প্রায়ই দেখি, তোমরা এখানে কমেন্টে যখন লিখো অনেকে কিন্তু অনেক বানান ভুল করো। তো এই জিনিসগুলো সব জায়গায় ঠিক করতে হবে, মানে বানান ভুল করা যাবে না, বানান ভুল যতটা পসিবল, স্পেলিং গুলা এগুলো কিন্তু আজীবন তোমাদের লাগবে। আচ্ছা, তো ফার্স্টে যেটা করতে হবে, যখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা বা প্যারাগ্রাফ সাজাবা, মেইনলি যেটা করা যাবে না, গ্রামারের কোনো মিস্টেকস করা যাবে না, মানে কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল করা যাবে না। তার জন্য কি করতে হবে, তোমার অবশ্যই কি পারতে হবে, অবশ্যই মোটামুটি গ্রামার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকা লাগবে। এখন তুমি যখন কোন একটা প্যাসেজ লিখবা, মেইনলি তোমার যে জিনিসগুলো আসলে লাগে, নর্মালি আমরা কি সেন্টেন্স পড়ছি না, সেন্টেন্স, সেন্টেন্স ছাড়া, সেন্টেন্সই তো বাক্য, বাক্য ছাড়া আমি প্যারাগ্রাফ লিখতে পারবো? বাক্য ছাড়া কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবো না। কত ধরনের সেন্টেন্স আছে? 5 রকমের সেন্টেন্স আছে। সেন্টেন্স জানতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, তারপর কি জানতে হবে, মেইনলি টেন্স, খুব ভালো করে টেন্স পড়তে হবে। 3 রকমের টেন্স, মানে প্যারাগ্রাফটা আমি যখন লিখতেছি, যখন আমি প্যারাগ্রাফটা সম্পর্কে প্যারাগ্রাফের ফ্যাক্ট গুলো লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো। কিন্তু যখন আমি কোনো একটা ঘটনা, আগের কোনো একটা ঘটনা বর্ণনা করা, মানে ধরো করা যদি দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারবো না, প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো না। সেক্ষেত্রে আমার কোন টেন্সে যাইতে হবে, পাস্ট টেন্সে যাইতে হবে, মানে অতীত কাল দিয়ে লিখতে হবে, মানে ভাষাটা আমার চেঞ্জ করতে হবে। তারপর কি জানতে হবে বলো, রাইট ফর্ম অফ ভার্বস, এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বসটা কিন্তু আসলে একটা সিঙ্গেল গ্রামারের টপিক না, এর মধ্যে সব গ্রামার ইনক্লুডেড। টেন্স বলতে পারো, পার্টস অফ স্পিচ, হ্যাঁ পার্টস অফ স্পিচও যায়। তারপরে আরো মোটামুটি যত তোমার গ্রামার আছে, মেনলি কিন্তু এই রাইট ফর্ম টোটালি অনেক, মানে ম্যাক্সিমাম গ্রামার গুলা এর মধ্যে দিয়ে যায়। তার মধ্যে এই যে আমার এই গ্রামার গুলা, মোটামুটি গ্রামার গুলা কিন্তু পারা লাগবে, তাহলে কিন্তু কিন্তু গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হবে। তুমি যদি মানে একটা প্যারাগ্রাফ লিখো, প্যারাগ্রাফটা তোমার দরকার নাই যে আমার 20 পেজ, মানে মানে 20 পেজ বেশি বলে ফেলছি, সরি, ধরো 5 পেজ লিখবা, 5 পেজ প্যারাগ্রাফ লিখার চেয়ে একটা নির্ভুল সুন্দর, মানে মানে কি বলবো, ভালো ভালো ইনফো দিয়ে যদি তুমি একটা 10 লাইনের প্যারাগ্রাফ লিখো, তুমি ফুল মার্কস পাবা। কিন্তু যদি উল্টা পাল্টা দুনিয়ার ভুল, বানান ভুল এগুলা দিয়ে যদি লেখো, তাহলে কিন্তু ওই প্যারাগ্রাফের আসলে কোনো 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 মার্কস পাবে না। তবে তাহলে কি করা যাবে না বললাম, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না, গ্রামারের কোনো ভুল করা যাবে না। দেন হচ্ছে স্পেলিং মিস্টেকস, আচ্ছা স্পেলিং মিস্টেকস কি, মানে বানান ভুল করা যাবে না। তারপর কি লিখছি, ইররিলেভেন্ট সেন্টেন্সেস, মানে অপ্রাসঙ্গিক বাক্য। এখন ধরো আমি তোমাকে লিখতে বললাম, এই যে আগের যে টপিক গুলো, আমি এখন তোমাকে লিখতে বললাম তোমার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো, তুমি তোমার সম্পর্কে কিছু না লিখে তুমি তোমার আম্মুর সম্পর্কে বা তুমি তোমার আব্বুর সম্পর্কে প্যারাগ্রাফ লিখছো, তো এইগুলা কি ইররিলেভেন্ট বাক্য হয়ে গেল না, মানে অপ্রাসঙ্গিক বাক্য হয়ে গেল না? ওইগুলো কিন্তু তাহলে প্যারাগ্রাফের মধ্যে যাবেই না। তা আমি যেহেতু তোমাকে তোমার সম্পর্কে লিখতে বলছি, অবশ্যই তোমাকে এমন সেন্টেন্স ইউজ করতে হবে যেগুলো তোমাকে মানে বোঝায়, তোমাকে ইন্ট্রোডিউস করে। আচ্ছা, তারপর লাস্টে কি লিখছি, পাংচুয়েশন মিস্টেকস, মানে এই যে দাড়ি কমা, অনেকে কিন্তু দাড়ি কমার ভুলগুলোও করো, কোথায় কমা হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে, এই জিনিসগুলো ভুল করো। আবার অনেক সময় দেখা যায় কি করে, ধরো একটা লাইন শেষ হইলো আমার, শেষ হয়ে আমি এখানে ফুল স্টপ দিলাম, তারপর আমার আরেকটা লাইন শুরু হবে। তো আরেকটা লাইন যখন শুরু হবে, আমি যখন এখানে প্রথম যে ওয়ার্ডটা লিখবো, প্রথম ওয়ার্ডটার প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হয়। এই জিনিসগুলো অনেকে ভুল করে, যে এই প্রথম লেটারটা কি করো না, ক্যাপিটাল দাও না। তো এই জিনিসগুলোও মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর কি আছে, আচ্ছা এখানে কিছু হচ্ছে পয়েন্ট দিছি, মানে একটা প্যারাগ্রাফ লেখার সময় কি কি জিনিস মানে খেয়াল রাখা লাগে, এটা হচ্ছে আসলে কোন একটা স্কুলের কোন একটা ম্যাডামের লেখা, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি, মনে হয়েছে মানে লেখাগুলো আমার ভালো লাগছে, তো এই জন্য এইটা যদি একবার পড়ি। দেখো কি বলছে, একটা প্যারাগ্রাফ লিখতে হলে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে বিষয়ে তুমি প্যারাগ্রাফটা লিখবা, সেই বিষয় সংক্রান্ত সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফটি লেখা শুরু করতে হবে। আচ্ছা, এটা আমি বলে আসছি, মানে যেটা টপিক সেন্টেন্সের কথা বলে আসছিলাম ওইটাই। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি বলা, ওই যে ওইটাই বলা, টপিক সেন্টেন্সটা আকর্ষণীয় করতে হবে, মানে তুমি যে একদম ফার্স্ট লাইনটা লিখবে প্যারাগ্রাফের, ওই লাইনটা যেন মানে অনেক আকর্ষণীয় হয়। আচ্ছা, তারপর কি লিখছি, যে বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখবে তার মূল ভাব উপলব্ধি করতে হবে। আচ্ছা, ধরো কোন একটা প্যারাগ্রাফ আমি তোমাকে লিখতে দিলাম,
ধরো ওই যে ডিফরেস্টেশন বা ট্রি প্লান্টেশন, এই এই প্যারাগ্রাফ গুলো তো আগে খুব কমন ছিল। এখন গাছ লাগাই মানে গাছ লাগানোর উপকারিতা কি সেটাই ধরো তুমি ধরতে পারলাম, তুমি অন্য কিছু বললা যে আমার এই গাছ ভাল লাগে, আমার ওই গাছ ভাল লাগে, আমি আমি মানে আমার গাছ কাটা ভাল লাগে না, এই জিনিসগুলো যদি লেখো, এই ব্যাপারগুলো কিন্তু আসলে প্যারাগ্রাফটার মূল ভাব না। তো ওই মূল ভাবটা বুঝতে হবে, যে যে টপিকটা তুমি লিখবা ওই টপিকের মূল ভাবটা বুঝতে হবে। তো ওই মূল ভাবটাই কিন্তু আসলে মেনলি কোন পার্টটা বলো তো, সাপোর্টিং সেন্টেন্স যেটা বলে আসছি ওইখানে লিখতে হবে। তারপর কি বলছে, মূল ভাব সম্পর্কে ভালোভাবে চিন্তা করতে হবে, ওই যে একই কথা। তারপর প্রদত্ত বিষয়ের মূল ভাবের সঙ্গে সম্পর্ক রেখে সেন্টেন্স গুলো সাজাতে হবে। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, ইনফোগুলো তুমি লিখতেছো, তার কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন ধরো তুমি বললা, ধরো আমি তোমার সম্পর্কে লিখতে বললাম, ফার্স্টে তুমি বললা আমার নাম এটা, তারপরে অন্য কোনো ইনফো টিনফো না দিয়ে তুমি বললা যে আমার এটা খাইতে ভালো লাগে, আমার ওটা করতে ভালো লাগে, তাহলে কি এটা কিছু হইলো? তুমি হচ্ছে মানে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধরো ফার্স্টে বললা যে আমার নাম এটা, আমার বয়স এত, আমি এই স্কুলে পড়ি বা আমি এই ক্লাসে পড়ি, তারপরে গিয়ে গিয়ে তুমি আস্তে আস্তে তুমি তোমার হবির কথা বলতে পারো, বা তোমার কি করতে ভালো লাগে হ্যান ত্যান এগুলো বলতে পারো। তো এই ধারাবাহিক ব্যাপারটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা লাইনের সাথে একটা লাইনের, যে লাইনটা আমার ধরো এখানে একটা লাইন শেষ হবে, একটা প্যারাগ্রাফ লিখতেছি, এখানে একটা লাইন শেষ হলো আর একটা লাইন শুরু হলো, এই লাইনের সাথে এই লাইনের কোনো আগামাথা কোনো সম্পর্ক নাই। মানে ওই যে ধারাবাহিক যদি ব্যাপারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম হবে, মানে ব্যাপারগুলা একটা লাইনের সাথে পরের লাইনটার একটা রিলেভেন্সি থাকতে হবে, মানে কি থাকতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে। তারপরে কি আছে দেখি। আচ্ছা, সেন্টেন্স গুলো অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে এবং প্রতিটি সেন্টেন্সের সঙ্গে আগের সেন্টেন্সের ধারাবাহিকতা থাকতে হবে। আচ্ছা, এটা আমি বলে ফেলছি। তারপর প্যারাগ্রাফের বাক্যগুলো ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তির মাধ্যমে লিখতে হবে। আচ্ছা, এখানে একটু বলি, আমি কিন্তু ন্যারেশন তোমাদেরকে পড়ে আসছিলাম কোন ক্লাসে জানো? ন্যারেশনে কি দুই প্রকার ছিল না, ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, কেন ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে? আচ্ছা, ডিরেক্ট স্পিচটা আসলে কি ছিল, ধরো তুমি বললা আমি ভাত খাই, ওইটাই তো আসলে কি ডিরেক্ট স্পিচ। তো আমি যখন প্যারাগ্রাফটা তো লিখতেছি আমি, কিন্তু এটা তো আমার স্পিচে লিখতে হবে। আমি কিন্তু তোমার স্পিচটা হুবহু কি করতে পারবো না, লিখে দিতে পারবো না, যেহেতু আমি তোমার কথাটা আমি আমার ভাষায় লিখবো, মানে আমি যেই টপিকটাই লিখবো, ধরো যার সম্পর্কে লিখবো, এটা তো আমি আমার ভাষায় লিখতেছি, তার মানে কি ওটা কিন্তু আর ডিরেক্ট না, ওটা ইনডিরেক্ট স্পিচ। এই জিনিসগুলো লেখার সময় খেয়াল রাখতে হবে। শুরুতে তো এত কিছু খেয়াল রাখা সম্ভব না, ফার্স্টে হচ্ছে প্র্যাকটিস করবা, লিখবা, লিখার পর তারপর তুমি লেখার মধ্যে এগুলা খেয়াল করবা, তুমি কোন কোন ভুলগুলা করছো, কোথায় গ্রামারের ভুল আছে, কোথায় বানান ভুল আছে, কোথায় হচ্ছে মনে হচ্ছে অসঙ্গতি দেখা যাচ্ছে, কোথায় মনে হচ্ছে যে ইনফোটা আমি ঠিক লিখি নাই বা টপিকের সাথে যাচ্ছে না। এটা কিন্তু তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবা, লিখার পরে গিয়ে যখন তুমি আবার ওটাকে রিভিশন করবা, তখন তুমি বুঝতে পারবা যে কি কি ভুলগুলা করছো। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর কি বলছে, প্যারাগ্রাফে কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করা যাবে না। হ্যাঁ, মানে তুমি ধরো একটা সেন্টেন্স লিখলা, ওই সেন্টেন্সটা আবার রিপিট করতে পারবা না, মানে বারবার একটা, মানে রিপিট করতে পারবা না তা না, মানে রিপিট করা উচিত না। মানে এটা কেমন একটা কথা, আমি বারবার লিখবো, আমি লিখলাম আমার নাম নওরিন, আবার লিখলাম আমার নাম নওরিন, আবার লিখলাম আমার নাম নওরিন, এই প্যারাগ্রাফটা যদি আমি তোমাকে পড়তে দিই, তোমার ভালো লাগবে পড়তে? পড়তেই কিন্তু আর ভালো লাগবে না, বিরক্ত লাগবে যে এক কথাই বারবার লিখে জাস্ট প্যারাগ্রাফটাকে বড় করছি। আচ্ছা, তারপর লাস্টে কি বলছে, প্যারাগ্রাফের ধরন অনুযায়ী বাক্য বিন্যাস, শব্দ চয়ন, ক্রিয়ার কাল ইত্যাদি ভালোভাবে বিবেচনা করে লিখতে হবে। ওই যে যেটা বললাম গ্রামারের ব্যাপারগুলা, তোমার অবশ্যই গ্রামারের ব্যাপারগুলা, তারপরে তো এই শব্দ চয়ন ব্যাপারটাও কিন্তু ইম্পর্টেন্ট। খুব যে কঠিন সেন্টেন্স অনেক বড় লাইন লিখতে হবে দরকার নাই, অনেক কঠিন কঠিন শব্দ চয়ন করতে হবে কোনো দরকার নাই। তুমি বোঝো, সহজ করে মানে প্যারাগ্রাফটাকে সুন্দরভাবে বুঝাইতে পারো এরকম করে ছোট লাইন হলেও সমস্যা নাই। তোমার গ্রামার ঠিক থাকলেই হলো, তোমার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকলেই হলো, ইনফোগুলা ঠিক থাকলেই হলো। আর শব্দ মানে শব্দ চয়ন মানে প্যারাগ্রাফের যে অর্থটা মানে মিনিংটা ওই অনুযায়ী তুমি কি করবা, শব্দ চয়ন করবা। এই তো এটা হচ্ছে মোটামুটি তোমার কি গেল কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আচ্ছা, কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এটা আসলে আমি জাস্ট মুখে বলে গেলাম। এটা আরো যখন আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে লিখে লিখে দেখাবো যে এইভাবে এইভাবে লিখতে হয় একটা প্যারাগ্রাফ, সেক্ষেত্রে কিন্তু কি হবে, তোমাদের আরো ইজি হবে। তো এইভাবে বলে মানে বলা কথায় আসলে এত ইজি লাগার কথা না। তো আমি হচ্ছে এই যে ক্লাসটা, এই ক্লাসের লেকচার নোটটা যখন দিব, ধরো এখানে টপিক গুলা কই,
আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু কি আছে, 6টা টপিক দেয়া আছে। এখান থেকে একটা যে কোনো একটা টপিকের কিভাবে হচ্ছে তুমি স্ট্রাকচারটা সাজাবা, ওরকম হচ্ছে আমি কি করব, একটা এক্সাম্পল দিয়ে দিব। মানে যেভাবে আমি পড়ায় আসছি, যেভাবে ভাগ ভাগ করে দিছি, মানে ওই যে 4টা পার্ট যে ছিল, কি ছিল, এই যে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে সাপোর্টিভ সেন্টেন্স, অ্যাডিং ডিটেলস, কনক্লুশন, মানে একটা প্যারাগ্রাফের ইন্ট্রো, মেইন বডি, কনক্লুশন, এই যে পার্টটা, এগুলা মেনটেন করে পার্ট 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 করে, মানে মার্ক করে করে দেখায় আমি যে কোনো একটা টপিকের উপর একটা ফ্যাক্ট বেস প্যাসেজ আর একটা হচ্ছে ওপিনিয়ন বেস প্যাসেজ হচ্ছে লিখে, মানে লেকচার নোটে দিয়ে দিব। তোমরা হচ্ছে ওইটা এই ক্লাস তো ফলো করবাই, সাথে ওই লেকচার নোটের ওই প্যাটার্নটা ফলো করে বাকি যে 5টা টপিক থাকবে ওইগুলো তোমরা হচ্ছে লেখার চেষ্টা করবা, ওটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। আচ্ছা, আজকে ক্লাসে আর কোনো কন্টেন্ট নাই। এখানে কি আছে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আজকের ক্লাসে যে টুকটাক কিছু ওয়ার্ড ছিল যেগুলোর মিনিং, এগুলো আমি হচ্ছে লেকচার নোটে দিয়ে দিব। আর হোমওয়ার্ক কি সেটা তো আমি বলছি। আরেকবার যদি বলি, তোমাদের একদম বইয়ের শুরুর যে পার্টটা, সেকশন 1.1.1, এই সেকশন 1.1.1 এর যে 4টা ছবি আছে, ওই 4টা ছবি থেকে কি কি লিখতে হবে? একটা হচ্ছে ফ্যাক্ট বেইজ একটা প্যাসেজ লিখতে হবে, আরেকটা আরেকটা হচ্ছে এই যে একটা ফ্যাক্ট বেইজ প্যাসেজ লিখতে হবে, আরেকটা ওপিনিয়ন বেইজ একটা প্যাসেজ লিখতে হবে। তো ওই যে আমি একটা ডেমো দিয়ে দিব, ওইটার মতো ওইটাকে ফলো করেই লিখবা। এটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, খালি এখানে সেকশন 1.1 এ কি দেয়া, জাস্ট ছবি দেয়া, আর 1.4.2 তে হচ্ছে 6টা টপিকের নাম দেয়া। কাজ কিন্তু সেমই করতে বলছে, ফ্যাক্ট বেস প্যাসেজ লিখতে বলছে, ওপিনিয়ন বেস প্যাসেজ লিখতে বলছে। তো আমি সেকশন 1.4.2 থেকে একটা টপিকের উপর ফ্যাক্ট বেস আর হচ্ছে ওপিনিয়ন বেস প্যাসেজের একটা ফরম্যাট লিখে দিয়ে দিব লেকচার নোটে। ওটাকে বেস করে তোমরা হচ্ছে কি করবা, এই যে সেকশন 1.1.1 আর 1.4.2 এর বাকি যে টপিকগুলো ওগুলোর উপর লিখবা। এখন ফ্যাক্ট বেস প্যাসেজ লেখার জন্য যে ইনফোগুলো, ধরো তুমি ইনফোগুলো জানো না, তার জন্য তুমি গুগলের হেল্প নিতে পারো। ইনফোগুলো হচ্ছে গুগল থেকে কালেক্ট করে নিও। এই তো মোটামুটি আজকে এইটুকুই ছিল। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে, বা বুঝছো এতক্ষণ কি বলছি? মানে বেশি ফাস্ট কথা বলছি মনে হয় আজকে। এতক্ষণ যা বলছি বুঝছো? কেউ কি আসো নাকি একা একা কথা বলছি? একা একা কথা বলতেছি রে। কেউ কি কমেন্ট করে নাকি আসে না আমার কাছে, বুঝলাম না। কেউ নাই? হুম, কারোর কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু কি কিছু বুঝছে কিনা সেটাও তো বলে না, আমি তো কনফিউজড। কাদের ক্লাস নেই বাবা? কেউ কি কিছু বলবা? আমার ক্লাস শেষ, নাহলে হচ্ছে কেটে দিব। আচ্ছা, একজন বলছে বুঝছে। আচ্ছা, বুঝছো যখন তাহলে উম কি কি বলবো, ক্লাসে হচ্ছে লেকচার নোটটা দিয়ে দিব, ওই অনুযায়ী হচ্ছে আজকে লাস্ট ক্লাস কিনা বন্ধের আগে আমি জানি না। আর একটা ক্লাস যদি হয় তাহলে তো হইলোই, আর যদি না হয় তাহলে হচ্ছে আগের ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত টোটাল 4টা লেকচার, লেকচার নোট গুলো সব দিয়ে দিব, সব পড়াগুলো এই বন্ধের মধ্যে শেষ করে ফেলবা। আর যারা যারা পরীক্ষা তো দাওই না, পরীক্ষাগুলোও দিও, পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো, হোম টাস্ক গুলা করো। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ।